ব্রড কোয়েশ্চেন প্রথমে যে চারটা, সিম্পলি সিম্পলি ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন, এবিসি দেওয়া, এবি দেওয়া, সিও নাই, এবি। এবং আপনারা এই এবির উপর বেস করে একটা প্রশ্ন শুধু সি আছে, এবি অ্যাজ ইউজুয়াল আমরা যা পড়বো আমাদের পড়ার জায়গা থেকে কমন পড়ে যাবে। তবে এখানে একটা জিনিস আছে, খেয়াল করে দেখেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু এখানে, এটা 10 মার্কস, বাট এখানে লেখা আছে 5+5। সো 5+5 বা কোনটাতে কত মার্কস, কোনটাতে 10 মার্কস, কোনটাতে কত মার্কস, এটা একটু এনশিওর করতে হবে। হ্যাঁ, এটা একটু দেখে শুনে পড়তে হবে। আর আদারওয়াইজ এটা ব্রড কোয়েশ্চেন হুবহু কমন পড়বে, এটা নিয়ে একদমই ওয়ারিড হওয়ার কিছু নেই। আমরা যেই প্রশ্নগুলি পড়বো সেই প্রশ্নগুলি কমন পড়বে এখানে। ম্যাথ, অর্গানাইজেশন ম্যাথে আসলে ফর্মালি কোনো ম্যাথ আসার কোনো সুযোগ নাই, ছিল না। এখন নতুন করে যেহেতু ম্যাথ দিচ্ছে, সো ম্যাথের ক্ষেত্রে আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে দুই তিন রকমের ম্যাথ আসে। একটা হচ্ছে আপনার এইচআর রিলেটেড, আপনার ফান্ডিং ক্যালকুলেশন রিলেটেড ম্যাথ থাকে। সো ওই তিন চারটা ম্যাথ, কেস স্টাডিও অ্যাজ ইউজুয়াল আমাদের কমন বা আমাদের পরিচিত জায়গা থাকবে। তারপরে টার্মিনোলজি, দুইটা জিনিসের মধ্যে পার্থক্য এইটাতে, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট অর্গানাইজেশন ম্যানেজমেন্টে ভালো করার জন্য। আমি আপনাদের প্রথম ক্লাসে বলছি, আমি একটা কাজ দিব আপনাদের, আমি একটু পরে বইটা পড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কোন জায়গাটাতে আপনাদেরকে একটু খেয়াল রাখতে, মানে এটা আমি আপনাদেরকে কাজ দিব। কারণ প্রশ্ন আসলে এই জায়গা থেকে আসে। হ্যাঁ, এখান থেকে কোনো ক্রমেই কোনো থিওরির এই অংশটুকু আপনাদের বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, একটা আপনাদের চতুর্থ একটা চ্যাপ্টার আছে যেটাতে লিডারশিপ, বিভিন্ন ধরনের থিওরি নিয়ে আলোচনা। ওই থিওরিটা হচ্ছে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, অর্গানাইজেশন ম্যানেজমেন্টে ভালো করার জন্য বেশি ইম্পর্টেন্ট। আমি যদি খেয়াল করে দেখি যে এখানে 5টা কোশ্চেন অ্যান্সার দিয়েছে, থিওরি এক্স ভার্সেস থিওরি ওয়াই, থিওরির ওই চ্যাপ্টার থেকে দেওয়া। তারপরে হচ্ছে ট্রেড থিওরি লিডারশিপ ভার্সেস বিহেভিয়ারাল থিওরি অফ লিডারশিপ, ওই চ্যাপ্টার থেকে দেওয়া। ট্রানজেকশন লিডারশিপ থিওরি ভার্সেস সিচুয়েশনাল লিডারশিপ, ওইখান থেকে দেওয়া। মানে থিওরি থেকে তিনটা প্রশ্ন দেওয়া, তিনটা পার্থক্য দেওয়া, এবং প্রতি বছর এরকমই করে। আর অ্যান্সার অল কোয়েশ্চেন, সিঙ্গেল কোয়েশ্চেনের অ্যান্সারের মানে ইটস লাইক ডেফিনেশন টাইপের দেয় যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন রিক্রুটমেন্টের সিলেকশন, এটা ছাড়া এগুলি আসলে ডেফিনেশন টাইপের কোয়েশ্চেন দেয়। হ্যাঁ, সো ডেফিনেশন গুলি এখানে একটু ভালো করে পড়লে এই পার্টটা থেকে মোটামুটি অ্যান্সার করা যায়। ডিফারেন্সটাকে আমি আগে প্রায়োরিটি দিব না, মানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের, আপনাদের একটা কাজ দিয়ে দিব আমি আজকে, খুব সিম্পল কাজ। আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা আপনাদেরকে গ্রুপে শেয়ার করব, বাট আমি যদি একটু বইটা দেখি যে আপনাদের অর্গানাইজেশন ম্যানেজমেন্টে টোটাল যে 4টা বা 5টা চ্যাপ্টার আছে, টোটাল যে 5টা বা 6টা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার গুলিতে এটা হচ্ছে আপনাদের বই, মানে অর্গানাইজেশন ম্যানেজমেন্টের মূল বইটা। কারণ এখানে প্রথম কাজ এই এই হচ্ছে স্টার্টিং মডিউলে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট। এখানে অনেকগুলি টপিকস আছে, এই টপিকস গুলি আমরা ডিটেইল আলোচনা করব। হ্যাঁ, ডিটেইল আলোচনা করব। আমি সূচিতে যাই, সূচিতে গেলে আমাদের জন্য একটু দ্রুত হবে। এখানে মডিউলে ফান্ডামেন্টালস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট। সো অর্গানাইজেশনাল বিহেভিয়ার অ্যান্ড এনভায়রনমেন্টের ক্ষেত্রে এনভায়রনমেন্ট, ফর্মাল এবং ইনফর্মাল এনভায়রনমেন্ট পড়বো। সাউন্ড অর্গানাইজেশনাল ক্লাইমেট, অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান এন্ড ডিজাইন, তারপরে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, এটা কি, এটা মানে কি জিনিস, এগুলি সব ডেফিনেশন ইম্পর্টেন্ট। অর্গানাইজেশনাল বিহেভিয়ার বলতে কি বোঝায়, এটার মধ্যে পার্থক্য আছে। তারপরে হচ্ছে বেসিক ম্যানেজমেন্ট কনসেপ্ট বা এনভায়রনমেন্ট এন্ড প্রসেসের মধ্যে পার্থক্য কি। টাইম এন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা আলোচনা করব। স্টাফিং এন্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন ব্যাংক, সি নাম্বার মডিউল, স্টাফিং এন্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট।
স্টাফিং মানে হচ্ছে কোনো কর্মী নিয়োগের ক্ষেত্রে আমরা কোন কোন প্রসেস অ্যাপ্লাই করব এবং সেই ক্ষেত্রে আমাদের কোন কোন প্রসেসের দিকে খেয়াল রাখতে হবে সেটা দেখা। হিউম্যান হিউম্যান ইন্টারাকশনের ক্ষেত্রে মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কিভাবে তাদের অ্যাক্টিভিটিস গুলি পারফর্ম করে এবং এই অ্যাক্টিভিটিস গুলি থেকে কোন কোন জিনিসকে প্রপার ওয়েতে দেখতে হবে এবং কোন কোন জিনিসকে স্লাইডলি একটু চেঞ্জ করে দেখলেও হবে, সেটা হচ্ছে এখানে বলা। আর সফট স্কিল হার্ড স্কিল প্রতিবার পরীক্ষা আসে, হ্যাঁ, হয় সিঙ্গেল কোয়েশ্চেন, না হয় যেটাই হোক না কেন, সফট স্কিল হার্ড স্কিল আসবে। এবং এটা কেস স্টাডির জন্য একটা ইম্পর্টেন্ট টপিক অর্গানাইজেশন ম্যানেজমেন্টের এই কেস স্টাডির জন্য সফট স্কিল হার্ড স্কিল এবং শেষের দিকে একটা লিডারশিপ ইথিক্স আছে বলে একটা চ্যাপ্টার আছে, সেটা থেকে খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদের যে কাজটা দিব, খুব সিম্পল কাজ, প্লিজ মডিউল ডি, এমপ্লয়ি মোটিভেশন অ্যান্ড লিডারশিপ থিওরি। এমপ্লয়ি মোটিভেশন অ্যান্ড লিডারশিপ মানে এই অর্গানাইজেশন ম্যানেজার মানে কিন্তু আমি প্রথমে বলছি না যে আমরা সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্সার পড়বো বা ম্যাথ পড়বো, এটা আমি প্রথমে বলছি আমি মডিউলটি পড়বো এবং এটা আপনারা পড়বেন, আপনাদের কাজ, আপনারা পড়ে নেবেন। আপনারা পড়ে নেবেন কিভাবে? আমি হচ্ছে এই মডিউল ডি এর একটা শীট আপনাদের সাথে শেয়ার করব। মডিউল ডি তে দেখেন অনেকগুলি মোটিভেশনাল এবং লিডারশিপ থিওরির কথা বলা হয়েছে। এখন মোটিভেশনাল থিওরিগুলি কি কি, লিডারশিপ থিওরিগুলি কি কি, কয়টা থিওরি আছে? নিড, ওন, স্যাটিসফ্যাকশন চেইন থিওরি। ডেফিনেটলি আপনি বলবেন ভাইয়া এটা তো আমি কিছু জানি না। না, জানার দরকার না, আমি বলার চেষ্টা করছি। নিড, ওন, স্যাটিসফ্যাকশন চেইন থিওরি বলতে একটা থিওরি আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইআরজি, থিওরি অফ মোটিভেশন, নাম্বার টু। হাজারবার্গস টু ফ্যাক্টর মডেল আছে একটা, নাম্বার থ্রি। এক্সপেক্টেন্সরি থিওরি অফ মোটিভেশন, নাম্বার ফোর। ম্যাকগ্রিগোরস থিওরি এক্স এন্ড ওয়াই, থিওরি এক্স এন্ড ওয়াই গত বছর আসছে, এর আগের বছর আসছে, এটা সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, থ্রি এক্স এন্ড থ্রি থিওরি ওয়াই। নাম্বার ফাইভ ইকুইটি মডেল, নাম্বার সিক্স। গোল সেটিং কোনো থিওরি না। তারপর হচ্ছে ম্যাকক্লিল্যান্ড থ্রি নিডস থিওরি, নাম্বার সেভেন। মোটিভেশন থিওরিতে সাতটা থিওরির কথা বলা আছে। এই সাতটা থিওরিকে আমরা একত্রে, সাতটা থিওরি ইনফ্যাক্ট পরেরগুলি সহ আমরা একটা শীটে অ্যাড করেছি এবং প্রত্যেকটা থিওরি আপনাদের বইতে থিওরি যেভাবে বলেছে সেভাবে আমি লিখি নেই। আমি হচ্ছে থিওরিটাকে রেখে এইটার উপর বেস করে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল অ্যাড করেছি। প্র্যাকটিক্যাল মানে এই থিওরিটাকে প্র্যাকটিক্যালি মনে রাখার জন্য কোন ধরনের এক্সাম্পল দিতে হয়, এই টাইপের এক্সাম্পল দিয়ে আমরা এই থিওরিটার শীটটা রেডি করেছি। লিডারশিপ থিওরি অ্যান্ড অ্যাপ্রোচের ক্ষেত্রে গ্রেট ম্যান থিওরি অফ লিডারশিপ, আগের সাতটার সাথে এটা যদি যোগ করি এটা আট। ট্রেট থিওরি অফ লিডারশিপ আপনারা দেখেছেন, এর আগের বার পরীক্ষা আসছে। ট্রানজেকশনাল থিওরি অফ লিডারশিপ, ট্রান্সফরমেশন থিওরি অফ লিডারশিপ, কন্টিজেন্সি থিওরি অফ লিডারশিপ, সিচুয়েশনাল থিওরি অফ লিডারশিপ, বিহেভিয়ারিস্ট থিওরি অফ লিডারশিপ, বিহেভিয়ারিয়াল থিওরি অফ লিডারশিপ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এখানে আটটা, উপরে সাতটা, টোটাল 15টা থিওরি। আমি সেটা ওপেন করে দেখাচ্ছি, এই 15টা থিওরি এবং একটা রেকর্ডিং আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব মডিউল ডির জন্য। তাহলে আপনি কি করবেন? আপনি করবেন যে ওই রেকর্ডিংটা একটু শুনবেন, শুনে শিটটা ভালো করে দেখবেন, একদম ভালো করে, একদম জেনুইনলি দেখবেন। আপনারা যারা জয়েন করেছেন, যারা আমি বলি অর্গানাইজেশন ম্যানেজমেন্ট 100-র মধ্যে এই মডিউল ডি থেকে আসবে 30, জাস্ট 30। ডিফারেন্সের মধ্যে মিনিমাম তিনটা আপনারা দেখেছেন, সিঙ্গেল কোয়েশ্চেনে মিনিমাম দুইটা, ব্রড কোয়েশ্চেনে মিনিমাম একটা, কেস স্টাডিতেও চলে আসার সম্ভাবনা আছে একটা দুইটা থিওরি দিয়ে পেঁচিয়ে। সো অর্গানাইজেশন ম্যানেজমেন্টের প্রত্যেকটা পার্টের কোয়েশ্চেনের জন্য এই থিওরিটা খুবই খুবই জরুরি। সো আপনাদের পড়া হচ্ছে, আমি যে রেকর্ডিংটা দিব থিওরি, আমি সাবজেক্টে লিখে দিব থিওরি রেকর্ডিং, সাথে সাথে আমি মডিউল ডি, স্পেশালি মডিউল নাম দিয়ে ওই শিটটা আপনাকে দিয়ে দিব। আপনি মডিউল ডিটা নিজে নিজে পড়বেন, থিওরিগুলি নিজে নিজে পড়বেন। নেক্সট ক্লাস নেক্সট ক্লাস আমি শুরু করব থিওরি দিয়ে। আমি কি করব?
শুধু বলবো এই থিওরিটা কি, আপনাদেরকে বলবো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো অবজারভেশন আছে কিনা, অথবা কেউ ডিসকাস করতে চান কিনা, কোনো এক্সাম্পলটায় কোনো প্রবলেম আছে কিনা। এভাবে 15টা থিওরিতে আমি ইন্ডিভিজুয়ালি ডিসকাস করব। আমি শুরু থেকে ডিসকাস করছি না কেন, মানে আমি এখন কেন একটা থিওরি করে ডিসকাস করে করে আলোচনা করছি না, যেহেতু এটা আমরা একটা রেকর্ডিং অলরেডি এটা নিয়ে আলোচনা করেছি আমি, ওই রেকর্ডিংটা দিয়ে আপনি একটু শুনলে আপনার পড়াটা অ্যাডভান্স হবে, আপনি তখন আমাকে কোয়েশ্চেন করতে পারবেন। বিকজ এই 15টা থিওরি থেকে আমি বলছি যে 30 মার্কস আসবে। থিওরিতে যিনি এক্সপার্ট হবেন তিনি অর্গানাইজেশন ম্যানেজমেন্টে পাশ করবেন 100%। নেভার এভার হি উইল ফেল। যিনি থিওরিটা মনে যদি বলে, এবং আমি শীটটা দেখাই আপনাদেরকে যে আমরা আসলে শীটটা করেছি কিভাবে, দেখেন। উনি কিন্তু ট্যাঙ্কার। আচ্ছা, আপনারা কিন্তু সবাই ওই, আমরা এক এক সাবজেক্টে কিন্তু সাবজেক্টের গ্র্যাভিটি দেখে এক এক রকম করে টোন সেট করছি, হ্যাঁ। কোনোটায় সিঙ্গেল কোয়েশ্চেন আগে থাকছে, কোনোটা ব্রড কোয়েশ্চেন আগে যাচ্ছি। সো এটা আসলে সাবজেক্টের গ্র্যাভিটি দেখে আমরা ওই 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 প্রপার ওয়েটা সিলেক্ট করছি। দিস ইজ মোটিভেশনাল থিওরি, থ্রি ওন স্যাটিসফ্যাকশন চেইন, নিড ওন স্যাটিসফ্যাকশন চেইন। এই চেইনে আসলে এই চারটা কাজকে কম্বাইন করা হয়। এই চারটা কাজ হচ্ছে নিডস, ওয়ান্টস, অ্যাকশন, স্যাটিসফ্যাকশন। এই চারটা কাজ মানে কি ছোট্ট করে লিখে দিয়েছে আপনাদের বইতে, কিন্তু এই এই এক্সাম্পল গুলিকে এইভাবে লেখা নাই আপনাদের বইতে, থিওরি তো এইটাকে আরো বিভিন্ন ভাবে প্যাচ করে বড় করে তৈরি করা। চারটা টোটাল হিস্ট্রি নিয়ে একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছি, যে এক্সাম্পলটা মনে রাখলে পরীক্ষার হলে আপনি থ্রি নিডস ওন স্যাটিসফ্যাকশন চেইন থিওরি কখনো ভুল হবে না। সেম 1 নাম্বার। 2 নাম্বার দেখেন, মাসলো হায়ারার্কি নিডস থিওরি। এখানে কয়েকটা এলিমেন্টস এর কথা বলেছে, এখানেও আমরা একটা এক্সাম্পল দিয়েছি। হ্যাঁ, এই যে এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এই যে সেম 3 নম্বর ইআরজি থিওরি, ইআরজির এক্সাম্পল দিয়েছি। তিনটা পার্ট আছে। তারপরে হচ্ছে হ্যাজারবার্গ টু ফ্যাক্টর থিওরি, এক্সাম্পল দিয়েছি। তারপরে হচ্ছে এক্সপেক্টেন্সারি মডেল অফ মোটিভেশন, এক্সাম্পল দিয়েছি। তারপর হচ্ছে ম্যাকগ্রেগরস থিওরি এক্স এন্ড ওয়াই, আমরা বলেছি এটা গত বছর পরীক্ষা আসছে, এক্স এন্ড ওয়াই। ইকুইটি মডেল, ইকুইটি মডেলটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে। থ্রি নিডস থিওরি, থ্রি নিডস থিওরির মধ্যে কি কি থাকে, এবং প্রত্যেকটার এক্সাম্পল বলা আছে, এবং এক্সাম্পলগুলি আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলি নিয়েছি। গ্রেট ম্যান থিওরি অফ লিডারশিপ খুব ইম্পর্টেন্ট লিডারশিপ থিওরির মধ্যে। ট্রেড থিওরি অফ লিডারশিপ এক্সাম্পল, ট্রানজেকশনাল থিওরি এক্সাম্পল, ট্রান্সফরমেশনাল থিওরি এক্সাম্পল, সিচুয়েশনাল থিওরি এক্সাম্পল, বিহেভিয়ারিস্ট থিওরি এক্সাম্পল, বিহেভিয়ারাল থিওরি এক্সাম্পল, দিয়ে আমরা শীটটা কমপ্লিট করেছি। সো রেকর্ডিং এবং এই শীটটা আপনারা নিজেরা পড়বেন, এটা হচ্ছে আপনাদের একদম ইনিশিয়াল লেভেলের কাজ। এই চ্যাপ্টারের সিঙ্গেল কোয়েশ্চেন, কারণ অর্গানাইজেশন ম্যানেজমেন্ট আমরা লাস্ট পর্যন্ত নিব না, মানে আমাদের যাওয়ার প্রয়োজন হবে না, এর আগে আমরা ক্লাস শেষ করে ফেলবো, মানে শেষ হয়ে যাবে। সেজন্য প্রথমে আমরা সিঙ্গেল কোয়েশ্চেন বা সিঙ্গেল কোয়েশ্চেন রিলেটেড ইস্যুসগুলি নিয়ে প্রথমেই আলোচনা করতে চাচ্ছি না। হ্যাঁ, আমরা রেগুলার চ্যাপ্টারটা শেষ করি, থিওরিটা শেষ করে, মানে এই থিওরিগুলি শেষ করি, রেগুলার চ্যাপ্টারের পড়াটা শেষ করে আমরা যদি সিঙ্গেল কোয়েশ্চেন আলোচনা করব, তখন দেখবো যে সিঙ্গেল কোয়েশ্চেন বেসিকলি আমাদের কোনো আলোচনার পার্ট নাই, থাকবে না, মানে আমাদের সবগুলি কোনো না কোনো জায়গায় পড়া হয়ে যাবে। এই জন্য আমরা এই অর্গানাইজেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট টেকনিক্স অ্যাপ্লাই করব। সো অর্গানাইজেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যে টেকনিকটা, সাজেশনটা আমি শেয়ার করে ফেলবো আপনাদের সাথে, বাট পড়ার টেকনিকটা আমরা সিঙ্গেল কোয়েশ্চেন দিয়ে শুরু করছি না। এটা থিওরিটা আপনারা ভালো করে দেখলে অন্য পার্টগুলি, থিওরিটা শেষ করে আমরা সিঙ্গেল কোয়েশ্চেন, তারপরে হচ্ছে অন্যান্য পার্টগুলি মোটামুটি আগাইতে পারবো, সমস্যা হবে না। কারণ অন্যান্য পার্টগুলি আমার জন্য ইজিয়ার, বাট থিওরির এই শিটটাই আমার জন্য একটু মানে ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য। সাজেশনটা নিয়ে, সাজেশন আসলে অর্গানাইজেশন ম্যানেজমেন্টের সাজেশনটা একদম ছোট, আমরা অল্প কয়টা কোয়েশ্চেন এখানে অ্যাড করব, মানে খুব বেশি কোয়েশ্চেন না, একদম হাতে গোনা 10-15টা 20টা হবে মনে হয় পার্ট ওয়ানের জন্য, পার্ট টুর জন্য
এরকম কম। বাট আপনারা অর্গানাইজেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার শুধু মাথায় রাখতে হবে নেভার এভার আমি যাতে ইয়ে না হয়, মানে আমার এই থিওরিতে আমার যাতে কোনো গ্যাপ না হয়। আমি আপনাদেরকে স্কোপ দিচ্ছি, কারণ হচ্ছে আমি বলার চেষ্টা করছি যদি কারো সত্যিকার অর্থে থিওরিতে কোনো সমস্যা হয়, মানে ওই লিডারশিপ থিওরি বা ওই থিওরিতে যদি কারো কোনো সমস্যা হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে সলভ করে ফেলতে পারবো, হ্যাঁ, আলোচনা করলে সলভ হয়ে যাবে। বাট 15টা থিওরির সামারিটা যদি কেউ না বুঝেন, প্লিজ আপনি অর্গানাইজেশন ম্যানেজমেন্ট পরীক্ষার হলে গিয়ে আপনার জন্য তালগোল পাকানো হয়ে যাবে। কেউ কেউ আছে না বলে যে ভাই আমি আসলে পরীক্ষা তো অর্গানাইজেশন ম্যানেজমেন্টের মতো সাবজেক্ট পাশ করতে পারছি না। তার জন্য প্রথম কথা হচ্ছে আমি প্রথমেই তাকে প্রশ্ন করব যে ভাই আপনি কি থিওরিটা ভালো করে পড়েছেন? থিওরি কি খুব ভালো করে পড়তে হবে? দেন আই উইল কুইট হিম। যে তাহলে আপনার পাস ফেল দুদুল্যমান অবস্থা যদি থাকে, ইট ইজ রাইট। বাট আপনি যদি ফর্মাল ওয়েতে পড়ে থাকেন, তাহলে আপনার জন্য এটা সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? তাহলে সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন? আমরা রেগুলার বেসিসে যে পড়াটা আছে, মানে চ্যাপ্টার ওয়াইজ, ব্রড কোয়েশ্চেন ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ যেটা আছে, আমরা সেটা পড়ে যাব। আপনাদের ইন দ্য মিন টাইম হচ্ছে থিওরি লিডারশিপের যে শীটটা আছে, রেকর্ডিংটা আছে, সেই অনুযায়ী আপনারা আপনাদের মতো করে কভারেজ দিয়ে ফেলবেন, দিবেন। নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমরা থিওরি লিডারশিপ নিয়ে নিয়ে আলোচনা করব ফার্স্ট টাইম। আপনারা আগে পড়ে নিলে আমার সময়টা কম লাগবে। আর রেগুলার বেসিস আমরা থিওরি লিডারশিপটা শেষ করব। শেষ করে আপনাদের ওই যে ডিফারেন্স অন্যান্য পার্ট যেগুলি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। সাজেশনে দেখেন আমরা আহ, খুব ব্রড কোয়েশ্চেন রাখছি মাত্র 15টা। হ্যাঁ, 15টা, একটা বা একটা প্রশ্ন মনে হয় বাড়বে, 16টা হবে। ম্যাথমেটিক্স এটা আসলে আগের প্রশ্নের প্যাটার্ন করা, নতুন করে আমরা অ্যাড করব ম্যাথমেটিক্সে। আরো 2-3টা ম্যাথ অ্যাড হবে। কেস স্টাডি টপিকস দেওয়া। পার্ট ডিটা আমরা হচ্ছে ডিফারেন্স গুলি ট্রিট করা। দেখেন এগুলি সব ওখানকার থেকে নেওয়া আছে, যে ম্যাগার্স থিওরি এক্স ওয়াই, টাইপ এ টাইপ বি পিপল, তারপরে হচ্ছে ট্রান্সফরমেশনাল বা ট্রানজেকশনাল থিওরি অফ লিডারশিপ, সবগুলি ওখান থেকে আসছে। সো ওইটা যদি আপনি, এই যে এটা ওখান থেকে আসছে, এটা ওখান থেকে আসছে, সো ওইটা যদি আপনি ঠিকঠাক করে বুঝতে পারেন, তাহলে আপনার এই পার্টগুলি অ্যান্সার করাটা কোনো সমস্যা হবে না। এই যে এগুলি সব আমি এই থিওরি থেকে দিছি সাজেশনের পার্টি শর্ট নোটে 1 থেকে 10 পর্যন্ত সব থিওরি থেকে। 1 থেকে 10 মানে আপনি যদি থিওরির শিটটা শেষ করতে পারেন, 1 থেকে 10 নম্বর পর্যন্ত শর্ট প্রশ্ন অটোমেটিক্যালি আপনার পড়া শেষ হয়ে যাবে। সো রিকোয়েস্টেড এভরিওয়ান, প্লিজ আপনারা আমি যে ইনস্ট্রাকশনটা দিয়েছি সেটা আপনারা একটু ফলো করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য অর্গানাইজেশন ম্যানেজমেন্টটা পাস করাটা ইজিয়ার হবে। ওকে, এবার আসি আমাদের যদি রেগুলার বেসিসে, প্রথমত আমি যা বলার চেষ্টা করেছি সবাইকে ক্লিয়ার হয়েছেন কিনা, কারো কোনো কনফিউশন আছে এখন পর্যন্ত যা বলেছি? কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? যতটুকু আলোচনা করেছি, যা বলেছি, যে কনসেপ্টের কথা বলেছি, কারো কোনো কনফিউশন আছে? আমি রেকর্ডিংটা আপনাকে দিচ্ছি, কারণ হচ্ছে নেক্সট উইক আমি সেই ক্লাসটাই নিব, বাট আমি চাচ্ছি আপনার কাছ থেকে আর্লি স্টেজের একটা রেসপন্স, মানে আপনি সেটা পড়েছেন বা আপনি মোটামুটি সেটা বুঝতে পেরেছেন, এই রেসপন্সটা আমি চাচ্ছি। কারণ আমার সাজেশনের সিংহভাগ পার্ট আমি ওই ওই চ্যাপ্টার থেকে কভার করব, ওই চ্যাপ্টার থেকে নেওয়া, এবং শুধুমাত্র থিওরিটা ঠিকঠাক করে শেষ করলেই আপনার ওই চ্যাপ্টারটা ঠিকঠাক ভাবে শেষ হওয়া সম্ভব। সো ফর্মালি আমাদের ওই শিটটা আমি গ্রুপে দিয়ে দিলে আপনারা হচ্ছে সেটা সবাই কভার করে ফেলবেন। সো ওই শিটটা কভার হওয়ার পরেই আমরা মানে সিঙ্গেল কোয়েশ্চেন পার্থক্য এগুলি নিয়ে আলোচনা করে ফেলতে পারবো, কারণ ওটা তো ম্যাক্সিমাম পার্টি ওই জায়গা থেকে আসবে। ওকে, এবার আসি আমি মডিউল এ ব্রড কোয়েশ্চেনের পার্টটা নিয়ে যদি আমরা আলোচনা করি। মডিউল এটা এটা আপনাদের একদম সাজেশনের 1 নম্বর কোয়েশ্চেন। সাজেশনের 1 নম্বর কোয়েশ্চেনটা একটু বড়। হ্যাঁ, 1 নম্বর কোয়েশ্চেনটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট, রাইট দ্য ক্লাসিফিকেশন অফ এনভায়রনমেন্ট,
Write the elements of internal, external, formal and informal elements of environment. Environment, organizational environment বলতে কি বোঝায়? অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টের ক্লাসিফিকেশনটা কি? প্রশ্নটা হচ্ছে এটা। হোয়াট ইজ অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট? রাইট দ্য ক্লাসিফিকেশন অফ অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে কি? এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে অর্গানাইজেশন যে নিয়ম নীতি পলিসি প্রসিডিওর মেনে চলে, সেই নিয়ম নীতি পলিসি প্রসিডিওর অনুযায়ী কোনো অর্গানাইজেশন যদি তাদের অ্যাক্টিভিটি পারফর্ম করে, তখন আমরা সেটাকে অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট বলি। কোনো ব্যাংক আছে টাই পরে অফিস করতে হয়, কারণ তাদের নর্মস বা তাদের অর্গানাইজেশনাল ডেকোরামে আছে যে এমপ্লয়ি যারা থাকবে তারা টাই পরে অফিস করবে। হ্যাঁ, এটা অর্গানাইজেশনাল একটা ডেকোরাম। আরেকটা অর্গানাইজেশনাল ডেকোরাম থাকে কিছু কিছু অফিসে থাকে, যে ব্যাংক মানে অফিসের সিনিয়রদেরকে জুনিয়ররা ভাইয়া বলে, অনেক প্রতিষ্ঠানে আছে, আবার অনেক জায়গায় আছে স্যার বলে। অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট। অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টকে যদি আমি ভাগ করি, তাহলে অর্গানাইজেশন এনভায়রনমেন্টকে চারটা মানে মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। আমরা সবাই জানি ইন্টারনাল এনভায়রনমেন্ট কি, এক্সটার্নাল এনভায়রনমেন্ট কি। ইন্টারনাল এনভায়রনমেন্ট হচ্ছে এনভায়রনমেন্টের ভিতরে যে সকল এলিমেন্টস গুলি থাকে, অর্গানাইজেশনের ভিতরে যে সকল এলিমেন্টস থাকে সেগুলিকে আমরা বলি ইন্টারনাল এনভায়রনমেন্ট। আর এক্সটার্নাল এনভায়রনমেন্ট হচ্ছে অর্গানাইজেশনের বাহিরে যে সকল এলিমেন্টস থাকে সেগুলিকে এক্সটার্নাল এনভায়রনমেন্ট বলি। এক্সটার্নাল এনভায়রনমেন্ট আবার দুই প্রকার। একটা হচ্ছে জেনারেল এনভায়রনমেন্ট, ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট। বুকিশ পড়া, আপনি যদি এক্সাম্পল মনে মনে পড়ে রাখেন, প্লিজ, বেশি পড়ার দরকার নাই, অল্প একটু পড়ে কভার করে ফেললেই হয়ে যাবে। ইন্টারনাল এনভায়রনমেন্ট, ইন্টারনাল এনভায়রনমেন্ট পরিবেশের ভিতরে। ইন্টারনাল এনভায়রনমেন্টের উপাদান দেখেন কি কি? এলিমেন্টস অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট: ওনার অ্যান্ড শেয়ার হোল্ডার, মালিক পক্ষ, শেয়ার হোল্ডার যারা আছে তারা, বোর্ড অফ ডিরেক্টর, এমপ্লয়ি, অর্গানাইজেশনাল কালচার ইন্টারনাল এনভায়রনমেন্টের পার্ট। আমি যে একটু আগে বলছি কোন একটা প্রতিষ্ঠানে সিনিয়রদেরকে জুনিয়ররা ভাইয়া বলে, এটা অর্গানাইজেশনাল কালচার। অন্য একটা প্রতিষ্ঠান সিনিয়রদেরকে জুনিয়ররা স্যার বলে, সেটা তাদের অর্গানাইজেশনাল ফ্যাক্ট। রিসোর্স অফ দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনাল রিসোর্সও কিন্তু তাদের ইন্টারনাল পার্ট। অর্গানাইজেশনাল রিসোর্স, অর্গানাইজেশনাল ইমেজ অ্যান্ড উইল, এটা কিন্তু অর্গানাইজেশনের নিজস্ব একটা মানে এনভায়রনমেন্ট। সো ইন্টারনাল এনভায়রনমেন্ট গুলি কি কি? এখানে ইন্টারনাল এনভায়রনমেন্ট আমরা বলা আছে 3, 6: ওনার মালিক, শেয়ার হোল্ডার, বোর্ড অফ ডিরেক্টর, এমপ্লয়ি, অর্গানাইজেশনাল কালচার, অর্গানাইজেশনাল গুডউইল। রিসোর্স অফ দ্য অর্গানাইজেশন, রিসোর্স অফ দ্য অর্গানাইজেশন মানে কি? অর্গানাইজেশনের নিজস্ব ব্যক্তিগত অথবা অব্যক্তিগত যে সকল রিসোর্স থাকে সেগুলিকে অর্গানাইজেশনের ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হয়। অনেক ব্যাংকের নিজস্ব বিল্ডিং থাকে না, এটা তাদের রিসোর্স। আবার অনেক অর্গানাইজেশনে খুব ভালো এমপ্লয়ি থাকে, যারা মানে অন্য অন্য প্রতিষ্ঠানের তুলনায় অনেক ভালো, তারা সেই প্রতিষ্ঠানের রিসোর্স। মোটামুটি 6টা উপাদান হচ্ছে 6টা ইন্টারনাল এনভায়রনমেন্টের এলিমেন্টস হিসেবে কাজ করে, এবং এরাই কোনো একটা অর্গানাইজেশনের ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করে। 6টা আপনি যদি পরীক্ষার হলে লিখতে চান, ইউ মে রাইট 7, কারণ ওনার এবং শেয়ার হোল্ডারকে আপনি আলাদা করতে পারেন। ওনার মানে মালিক, শেয়ার হোল্ডারও মালিক, বাট শেয়ার হোল্ডার বলা হয় যারা মানে শেয়ার ক্রয়ের মাধ্যমে মালিকানা লাভ করে, তাদেরকে শেয়ার হোল্ডার বলা হয়। আর ওনার মানে হচ্ছে ভাই বোন কোম্পানি শুরু থেকে যারা মালিকানা প্রাপ্ত হয় তাদেরকে ওনার বলা হয়। আপনাদের মধ্যে কেউ কি আমাকে একটু বলতে পারবেন যে ইন্টারনাল এনভায়রনমেন্টের উপাদানগুলি কি কি? প্রথমে একটু বলেন, এটা আমাদের তাহলে আলোচনা হয়ে যাবে, কারণ ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টের পার্থক্যটা আমাদের ওই যে কন্ট্রাস্ট এন্ড ডিফারেন্সের মধ্যে এই প্রশ্নটা আমি নিয়েছি। সো ওইটারও আমাদের আলোচনা হয়ে যাবে। কেউ কি বলতে পারবেন Agora Vinícius, যে Ripe, ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টের পার্থক্য কি? Biri bile kontar kara bestamna. Biri. কেউ কি বলতে পারবেন যে ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টের পার্থক্যগুলি কি?
মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারনাল এন্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট? কেউ কি বলতে পারবেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারনাল এন্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট? সোজা, যে কোনো স্যার একজন কনসেপ্ট অনুযায়ী বলেন, হয়ে যাবে, প্লিজ ট্রাস্ট মি, কঠিন না। স্যার ভাইয়া অফিসের ইন্টারনাল হল বাইরে যে দুইজন বলেছেন, একজন, ভেরি গুড। হ্যাঁ বলেন, যে কোনো একজন বলেন। ভাইয়া অফিসের বাইরে যেরকম আপনার পলিটিক্যাল ইনস্টেবিলিটি যেটা থাকে, আমার ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস হলো, এটা এক্সটার্নাল। হ্যাঁ আমার ঠিক আছে। হ্যাঁ, আর আরেকটা? আর ইন্টারনালটা হলো ভাইয়া আমাদের নিজেদের ভিতরে যেটা মানে ম্যানেজমেন্টাল কোনো ইস্যু থাকতে পারে, বা হচ্ছে আপনার কোনো যদি আমাদের ভিতরে কোনো কনফ্লিক্ট হয় সেরকম কিছু হইতে পারে। ওকে, আরেকজন ভাইয়া বলতে চেয়েছেন, আপনি কি একটু বলবেন? আরেকজন তারপর বলতে, ভাইয়া আমি জাহিদ বলছিলাম। জি ভাইয়া, জাহিদ ভাই। ইন্টারনাল হলো যে আমাদের অর্গানাইজেশনের আভ্যন্তরীণ বিষয়গুলো, যেমন বোর্ড অফ ডিরেক্টর, ওনারশিপ, শেয়ার হোল্ডার, এমপ্লয়ি, মানে এই টাইপের গুলো। আর বাইরের মানে বাহ্যিক যেগুলো হলো এক্সটার্নাল হলো দুই ধরনের, একটা হলো জেনারেল আর একটা হলো ইন্ডাস্ট্রিয়াল। আচ্ছা, মানে জেনারেল এবং ইন্ডাস্ট্রিয়ালি এখন আমরা যাই না, যেহেতু এটা নিয়ে আমরা আলোচনার মধ্যে না যাই। ঠিক আছে। মানে ভাই আমি একটা ইন্টারনাল হচ্ছে, এক্সাম্পল অ্যাড করতে চাচ্ছিলাম। জি, সাপ্লায়ার বা ভেন্ডর এরা হচ্ছে এক্সটার্নাল, ওকে, ক্লায়েন্ট হচ্ছে এক্সটার্নাল। ওকে, আর আমাদের হচ্ছে গিয়ে যে স্কেল এবং এবং ট্যানজিবল ইনট্যানজিবল যে অ্যাসেট গুলা, এটা ইন্টারনাল। এমপ্লয়ি, এমপ্লয়ি ইন্টারনাল, ভেরি গুড। ক্লায়েন্ট তাহলে এক্সটার্নাল, সাপ্লায়ার ভেন্ডর এরাও এক্সটার্নাল। আচ্ছা, ভেরি গুড। ম্যাডাম এক্সাম্পল যেটা দিয়েছেন এটা আরো ক্লিয়ার হয়েছে। ইন্টারনাল মানে হচ্ছে যারা ওই প্রতিষ্ঠানের ভিতরে বিদ্যমান থাকে। হ্যাঁ, এখন যেহেতু এটা এনভায়রনমেন্ট, হ্যাঁ, ইন্টারনাল এনভায়রনমেন্ট আলোচনা করছি, শুধুমাত্র আমরা ব্যক্তিদের নিয়ে আলোচনা করব না। এটা ট্রানজিবল ইনট্রানজিবল সকল জিনিসকে আমরা নিয়ে আসবো। একটা প্রতিষ্ঠানও এটার মধ্যে অ্যাড হইতে পারে, একটা কালচার এটার মধ্যে অ্যাড হইতে পারে, একটা গুডউইল এটার মধ্যে অ্যাড হইতে পারে। মানে আমার নর্মাল কনসেপ্ট হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের ভিতরের এনভায়রনমেন্ট। তার মানে এখানে আমি শুধু বলবো না ভিতরের পরিবেশ যারা কন্ট্রোল করে তারা, মানে ব্যক্তি পর্যায়ে না, ব্যক্তি হতে পারে, এইখানে সম্পত্তি আসতে পারে, এইখানে আপনার গুডউইল আসতে পারে, এখানে আপনার রেপুটেশন অ্যাড হইতে পারে, তারপরে এখানে অন্য যে কোনো জিনিস যেটা ইন্টারনালি ম্যানেজ হয়, ইন্টারনাল পরিবেশের উপর বিস্তার করে, সকল জিনিসকে আমি ইন্টারনাল এনভায়রনমেন্টের মধ্যে নিতে পারি। এক্সটার্নাল হচ্ছে যারা বাহির থেকে পরিবেশকে, কোনো একটা মানে অর্গানাইজেশনের এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করে, যারা বাহির থেকে নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে, তাদেরকে আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্ট বলতে পারি। ম্যান টু ম্যান বা ফিজিক্যাল যদি বলি, ইন্টারনাল হচ্ছে এমপ্লয়ি, এক্সটার্নাল হচ্ছে কাস্টমার, আপনার কাস্টমার। সেকেন্ড যদি বলি যে ইন্টারনাল হচ্ছে আপনার নিজস্ব অ্যাসেট যেটা থাকবে, আপনার ওন বিল্ডিং। এক্সটার্নাল হচ্ছে আপনি যার কাছ থেকে, কারো কাছ থেকে যদি ভাড়া বিল্ডিং নেন সেটা, যেটা ম্যাডাম বললেন ভেন্ডর বা অন্য কারো যদি কোনো কিছু থাকে। ওকে, 3 নম্বর হতে পারে ইন্টারনাল, যে আপনার রেপুটেশন খুব ভালো। আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কয়েকটা ব্যাংক আছে খুব ভালো রেপুটেশন মার্কেটে, ওরা ডিপোজিট নিয়ে শেষ করতে পারে না, কয়েকটা ব্যাংক হাহাকারের মধ্যে আছে, ডিপোজিট পাচ্ছে না। সো রেপুটেশন একটা প্রতিষ্ঠানের খুবই প্রোভাইটাল, খুবই ভাইটাল একটা এলিমেন্টস, ইন্টারনাল এলিমেন্টস। এক্সটার্নাল এলিমেন্টস যদি বলি, যে আপনার কোনো মানে এটা আমি আসলে এই এই উপাদানটা বলছি, এটাকে সুন্দর ভাষা বলা হয় ইনট্রানজিবল উপাদান। রেপুটেশনকে আমি বললাম কোন একটা প্রতিষ্ঠানের ইন্টারনাল এনভায়রনমেন্ট কন্ট্রোল করা। আর যদি এক্সটার্নাল ট্রানজিটিভ মানে ইনট্রানজিবল অ্যাসেটের কথা বলি, এক্সটার্নাল যেটা আমার পরিবেশের মানে আমার উপর কোনো প্রভাব বিস্তার করে না, সেটা হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি। আপনার উপর আপনার কোনো দায় নাই সেখানে, কিন্তু সেটা যদি কোনো ঝামেলা হয়, আপনার মানে এনভায়রনমেন্টের পরিবেশ কিন্তু
নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেক বড় কারণে, মানে ফাইন্যান্সিয়াল মানে পলিটিক্যাল আনস্টেবিলিটির কারণে অফিস বন্ধ থাকছে, 15-20 দিন অফিস অন করা যাচ্ছে না, দেখা গেল যে প্রফিটের উপর ঘাটতি পড়ছে, এমপ্লয়ীদের উপর প্রেশার চলে আসছে, আলটিমেটলি প্রেশার আসে। সো হোয়াট ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট, হোয়াট ইজ এক্সটার্নাল এনভায়রনমেন্ট, ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারনাল এন্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট? কারো কি প্যাচ হবে আর? সবাই কি ক্লিয়ার? এমন কেউ আছেন যেটা আমি এটা বুঝি নেই? এনিওয়ান? এক্সাম্পল আমরা একদম সুন্দর করে দুইটার মধ্যে আস্তে আস্তে ধরে ধরে এক্সাম্পল দিয়েছি। ক্লিয়ার সবাই? পরীক্ষার হলে লিখতে গেলে কিন্তু আবার বলতে পারবেন না যে ভাইয়া ইন্টারনালের জায়গায় এক্সটার্নাল লিখে ফেলছি, হবে এরকম? হ্যাঁ হবে। অনেকেই লেখে, এই জন্য বললাম কি হবে, বলেন অ্যান্সার দেন। না ভাইয়া, হবে না। ওকে, তার মানে সবাই ক্লিয়ার, কারো কোনো কোয়েশ্চেন নাই? ভেরি গুড। আমরা কিন্তু সাজেশনের 1 নম্বর প্রশ্ন পড়ছি, হ্যাঁ? 1 নম্বর প্রশ্নটা একটু বড় সঙ্গত কারণে। এবার ইন্টারনাল এনভায়রনমেন্টের উপাদানগুলি কি কি, ইন্টারনাল এনভায়রনমেন্টের উপাদান থাকে। এবার আমি ইন্টারনাল এনভায়রনমেন্টটা আমার মাথার মধ্যে ঢুকেছে, এবার তার উপাদানগুলি কি কি। দেখেন প্রথমে লিখছে ওনার এবং শেয়ার হোল্ডার, বোর্ড অফ ডিরেক্টর, এমপ্লয়ি, অর্গানাইজেশনাল কালচার, অর্গানাইজেশনের গুডউইল এবং রিসোর্স অফ দ্য অর্গানাইজেশন, এরাও হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্টের উপাদান। সো 7টা উপাদান। কেউ কি একজন আমাদেরকে একটু পড়লি বলতে পারেন কোন কোন উপাদান আছে ইন্টারনাল এনভায়রনমেন্টের? একজন একটু বলেন। স্টেক হোল্ডার্স বললে কি এক্সটার্নাল ইন্টারনাল দুইটাকেই ইনক্লুড করছে, যদি স্টেক হোল্ডার কথাটা বলি? স্টেক হোল্ডার হলে ইন্টারনাল এক্সটার্নাল দুইটাকেই মেনশন করছে, রাইট। রাইট। ওকে। শেয়ার হোল্ডার বললে সেটা শুধু ইন্টারনাল থাকবে। বলেন কেউ একজন 7টা উপাদান বলেন, ইন্টারনাল এনভায়রনমেন্টের 7টা উপাদান। আমি কেন প্রশ্ন করছি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনাদের টোনটা অন্যদেরকে শোনাতে চাচ্ছি, কারণ এটা পরীক্ষায় আসে, এই জন্য। বলেন কেউ একজন বলেন, কে বলবেন? বলবো ভাইয়া। শিওর 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 আপু। ইন্টারনাল এলিমেন্টস এর মধ্যে হচ্ছে শেয়ার হোল্ডার্স, বোর্ড অফ ডিরেক্টরস, এমপ্লয়ি, ইন্টারনাল বিহেভিয়ার, মানে অফিসিয়াল বিহেভিয়ার যেটা সেটা ইনক্লুড থাকে, আর অর্গানাইজেশনের ইমেজের গুডউইল, এগুলোই তো ওকে, মনে আছে। একটা ব্যাপারে সবাইকে একটু এমফাসাইজ করি, সেটা হচ্ছে এই পড়ার পরে আপনার যদি নিজের মতো করে কোনো পয়েন্ট এখানে অ্যাড করতে চান, অ্যাপ্রিসিয়েটেড, মোর অ্যাপ্রিসিয়েটেড। অর্গানাইজেশন ম্যানেজমেন্ট এটা সম্ভব, শুধুমাত্র ওই থিওরির ওখানে গিয়ে কোনো রকম উল্টাপাল্টা করা যাবে না। আদারওয়াইজ অন্য জায়গাগুলিতে আপনার পার্সোনাল কোনো ইনপুট যদি আপনি দিতে চান, কোয়াইট অ্যাপ্রিসিয়েটেড। সো ইন্টারনাল এনভায়রনমেন্টগুলি মোটামুটি আমাদের পড়া শেষ। এবার আমি এক্সটার্নাল এনভায়রনমেন্টে যাব। এক্সটার্নাল এনভায়রনমেন্টকে জানি আমরা কয় ভাগে ভাগ করেছি? 2টা ভাগে। 2টা ভাগ হচ্ছে, একটা ভাগ হচ্ছে জেনারেল এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট। এটা একটা হচ্ছে জেনারেল এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট। আমরা প্রথমে যাব এক্সটার্নাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে। দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট ইজ ট্রাপিক্যালি divided into two categories: micro environment and macro environment. এক্সটার্নাল এনভায়রনমেন্টকে 2টা অংশে ভাগ করা হয়, একটাকে বলা হয় মাইক্রো এনভায়রনমেন্ট আর একটাকে বলা হয় ম্যাক্রো এনভায়রনমেন্ট। যারা ইকোনমিক্স পড়ে আসছেন তারা এটা সোজা পারবেন। মাইক্রো মানে ছোট, ছোট ছোট এনভায়রনমেন্ট গুলি যারা ডিল করে, নিয়ন্ত্রণ করে, তাদেরকে মাইক্রো এনভায়রনমেন্টের মধ্যে ফেলানো হয়। আর ম্যাক্রো এনভায়রনমেন্ট মানে হচ্ছে যারা বড় ধরনের ডিলিংস নিয়ে কাজ করে, বড় ইস্যু যেটার সাথে ইনভলভ, সেটা হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট। সো এক্সটার্নাল, কিন্তু ইন্টারনাল না, এক্সটার্নাল না। সুতরাং কোনো এমপ্লয়ি রিলেটেড এক্সাম্পল দিতে যাবেন, দেওয়া যাবে না, অথবা অন্য কোনো ধরনের এক্সাম্পল দিতে যাবেন, এটা দেওয়া যাবে না। ঠিক আছে? এখানে এক্সাম্পল দিতে হবে যারা বাহির থেকে আপনার এনভায়রনমেন্টের উপর প্রভাব ফেলে, তাদের এক্সাম্পল যদি দিতে চান দিতে পারবেন। আপনার মাইক্রো এনভায়রনমেন্টের মধ্যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আপনি যে চেক তৈরি করেন, চেকের পাতা, এটি কিন্তু প্রচুর পরিমাণ, প্রত্যেকটা ব্যাংকে এখন নিজেরা তৈরি করে না, থার্ড পার্টিকে দিয়ে তৈরি করা চেক, চেকের পেজগুলি তৈরি করা। ধরেন XYZ কোম্পানি আছে যেটা, যারা আপনার ব্যাংকের সকল চেক বই তৈরি করে। আমি বলার চেষ্টা করছি যে
এই XYZ কোম্পানিটা আপনার প্রতিষ্ঠানের জন্য প্রথমত ইন্টারনাল এনভায়রনমেন্ট না এক্সটার্নাল এনভায়রনমেন্টের এলিমেন্টস? প্রশ্ন করেছে। এক্সটার্নাল। এক্সটার্নাল। আচ্ছা ম্যাডাম কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন ফ্রিকুয়েন্টলি, আমরা চাচ্ছি যে অন্যরা অ্যান্সার করবেন। ওকে, মাইক্রো এনভায়রনমেন্ট বলার চেষ্টা করছি যে ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের প্রোটেস্টের কারণে একটা সময় 5ই আগস্টে আহ অনেক দিন ব্যাংক বন্ধ রাখতে হয়েছে। মানে আই এম সেইং দিস ওয়ান ইজ পলিটিক্যাল ইস্যুস। পলিটিক্যাল ইস্যুসটাকে আমি কিভাবে ডিল করব? এটা কি ম্যাক্রোতে ফেলবো না মাইক্রোতে ফেলবো? ম্যাক্রোতে। ম্যাক্রোতে ফেলবো। মাইক্রো। ম্যাক্রো। ম্যাক্রো সমষ্টিকে ফেলবো। সো পরীক্ষায় যদি আমার প্রশ্ন আসে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যাক্রো এনভায়রনমেন্ট, আমি জাস্ট এই জন্য এই সাবজেক্টের প্রথমে পার্থক্য শর্ট নোট এগুলি পড়ে আসিনি, কারণ এগুলো আমরা যখন পড়তে যাব চ্যাপ্টার ওয়াইজ সব পার্থক্য ওখানে চলে আসবে, শর্ট নোট ডিফারেন্স আমি বলে বলে যাব। সুতরাং এগুলি আসলে অ্যাকুমুলেটেড হয়ে আপনাদের ওই ডিফারেন্সে যাবে, এই জন্য ডিফারেন্সটা আগে আমরা পড়ছি না। পরীক্ষা যদি আসে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো এনভায়রনমেন্ট এন্ড ম্যাক্রো এনভায়রনমেন্ট, আপনি প্রথমে বলবেন ম্যাক্রো এনভায়রনমেন্ট এন্ড মাইক্রো এনভায়রনমেন্ট বোথ আর এক্সটার্নাল এনভায়রনমেন্ট, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্ট আর ডিলিং উইথ individual or single environment. On the other hand, macro environment will deal with global environment. Example, micro environment হচ্ছে individual supplier with bank, dealing with individual supplier with bank or competitor with the bank. আর macro environment হচ্ছে political instability that affect the environment of bank. Macro environment. মাইক্রো এনভায়রনমেন্ট এবং ম্যাক্রো এনভায়রনমেন্টের মধ্যে যদি পার্থক্য আসে, ডেফিনেশন আসে, এক্সাম্পল সহ লিখতে কারো কোনো অসুবিধা হবে? সোজা না ব্যাপারটা? কঠিন কঠিন মনে হচ্ছে কারো কাছে? হ্যাঁ রেসপন্স করেন। কঠিন মনে হচ্ছে এখন পর্যন্ত যতটুকু আলোচনা করছি? না কারো ভাইয়া। কাছে সোজা? হ্যাঁ আপনার একটু রেসপন্স করতে হবে। ভাই জুম ক্লাস কিন্তু খুব বিপজ্জনক ক্লাস। হ্যাঁ বিপজ্জনক ক্লাস মানে হচ্ছে আমি এই দিক থেকে বলছি, আপনারা ওই দিক থেকে রেসপন্স না করলে আমার এখানে বলার স্পিরিটটা বাড়বে না, আবার আপনাদের ওই দিক থেকে রেসপন্স না করলে আপনাদের মধ্যে কেউ আবার মানে অবসলেট হয়ে যাবে। ওকে, উই আর মুভিং এক্সটার্নাল এনভায়রনমেন্ট ফর্মালি। এক্সটার্নাল এনভায়রনমেন্টকে 2 ভাগে ভাগ করা হয়। এখানে একটা জিনিস আছে, এইটাও কিন্তু এক্সটার্নাল এনভায়রনমেন্টকে আমরা 2টা ভাগে আলোচনা করেছি। আর ফর্মালি এক্সটার্নাল এনভায়রনমেন্ট 2 রকম, একটা হচ্ছে জেনারেল এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে টাস্ক এনভায়রনমেন্ট। সো জেনারেল, হোয়াট ইজ জেনারেল এনভায়রনমেন্ট? General environment includes political, economic, socio-economic, technological, legal, environmental, natural, and demographical factor in a particular country or region. এই সব জেনারেল এনভায়রনমেন্টের মধ্যে পার্ট। সো এলিমেন্টস গুলি কি কি দেখেন? পলিটিক্যাল ফ্যাক্টর হচ্ছে জেনারেল এনভায়রনমেন্টস এর পার্ট, ইকোনমিক ফ্যাক্টর হচ্ছে জেনারেল এনভায়রনমেন্টস এর পার্ট, সোশিও ইকোনমিক, সোশিও কালচারাল, টেকনোলজি হচ্ছে জেনারেল এনভায়রনমেন্টের পার্ট, লিগ্যাল জেনারেল এনভায়রনমেন্টের পার্ট, এনভায়রনমেন্টাল মানে ন্যাচারাল যেটা বাই নেচার যেটা হয় সেটা জেনারেল এনভায়রনমেন্টের পার্ট, ডেমোগ্রাফিক ফ্যাক্টরও জেনারেল এনভায়রনমেন্টের পার্ট। এখন আমরা এই উপাদানগুলি নিয়ে ছোট্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে পড়ে গেলে আমাদের মোটামুটি মাথায় চলে আসবে কোন পয়েন্টকে আসলে কিভাবে বলেছে। পলিটিক্যাল ফ্যাক্টর আমার মনে হয় 5ই আগস্ট শুধু এই ওয়ার্ডটা মনে রাখলে আর এটাকে ডিটেইল যাওয়ার দরকার নাই। ঠিক আছে, আমিও বাসা থেকে অফিস করেছি 6-7 দিন এবং আমাদের মানে সো ব্যাড এক্সপিরিয়েন্স, মানে 4টা 5টা বাজে কি বের হবো, ফিমেল কলিগসদের তো কোনো মানে দূরভিসন্ধি নাই। ধরেন কিছু কিছু ব্যাংকের কালচার ভালো হওয়ার কারণে ওরা ফিমেলদেরকে হোম অফিস করিয়েছে অথবা রিপ্লেস করেছে, এভাবে করেছে, কিন্তু মাছ পরিমাণ ব্যাংক যারা মানে এই জায়গাগুলিতে কনসাস না, তারা কিন্তু সবাইকে আসতে হবে। রাস্তায় কি হয়েছে না হয়েছে এটা দেখার দরকার নেই। সো এটা কিন্তু আমার পুরো এনভায়রনমেন্টের উপর যথেষ্ট মানে বড় ধরনের একটা ইফেক্ট ক্রিয়েট করেছে। ওকে, সো পলিটিক্যাল ফ্যাক্টরটা এটা জেনারেল এনভায়রনমেন্টের পার্ট, এটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট,
বাট এটা পুরো ইকোনমি, পুরো এনভায়রনমেন্টকে ডিরেক্টলি ইফেক্ট করে। ইকোনমিক ফ্যাক্টর, যদি কোনো একটা কান্ট্রির ইনফ্লেশনটা বাড়ে, সেটা ডেফিনেটলি আপনার এনভায়রনমেন্টের উপর প্রভাব ফেলবে, আপনার প্রতিষ্ঠানের এনভায়রনমেন্টের উপর প্রভাব ফেলবে। প্রোডাক্টের প্রাইস অনেক যদি বেড়ে যায়, কি হবে? লোকজন জীবন জীবিকা নির্বাহের জন্য অনেক খরচ কনজিউম করবে, ব্যাংকের ডিপোজিটের পরিমাণটা কমে যাবে, সেভিংসটা অটোমেটেড কমে যাবে। তাহলে এই ইকোনমিক ফ্যাক্টরটা আপনার ইকোনমির উপর, আপনার এনভায়রনমেন্টের উপর প্রভাব ফেলছে না? ধরেন দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত, আগে 60 টাকা ছিল, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। অটোমেটিক লোকজন নিজের যে ফান্ড আছে, সেভিংস আছে, সেটা ভেঙে ভেঙে খাওয়া শুরু করবে। আলটিমেটলি আপনার ব্যাংকের ডিপোজিটের পরিমাণ কমতে থাকবে। সো ইকোনমিক ফ্যাক্টরটা কিন্তু ইনডাইরেক্টলি আপনার প্রতিষ্ঠানের উপর এফেক্ট ফেলছে। সোশিও কালচারাল ফ্যাক্ট, সোশিও কালচারাল ফ্যাক্ট, হোয়াট ডাজ ইট মিন? কালচার আমরা বুঝি, সোশিও ওয়ার্ডটা মানে হচ্ছে সামাজিক সংস্কৃতি। সামাজিক সংস্কৃতি আপনার পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে, ঠিক আছে? ট্রেডিশনাল ভ্যালু, ট্রেডিশনাল ইস্যুস গুলি যেগুলি আছে, সেগুলি কিন্তু সোশিও কালচারাল ফ্যাক্টরকে ইফেক্ট করে। আমরা আহ, আপনি, আপনাদের যখন তো হয়, ম্যাক্সিমাম ব্যাংকে এটা হয়, ঈদের পরের দিন পাঞ্জাবি পরে যায়, এই কালচারটা আমাদের মধ্যে আছে না? বলেন তো। আছে ভাইয়া। আছে। এবং আপনি বলেন, আপনি জাস্ট ইউর হ্যান্ড ইন ইউর হার্ট, যে ঈদের পরে ওই দিন পাঞ্জাবি পরে যেতে, যাওয়ার দিন আপনার বলেন অফিসের ওই টাইমটুকু আপনার কাছে অন্য দিনের তুলনায় একটু বেশি ভালো লাগা কাজ করে না? দুইটা কারণে। আচ্ছা, সবাই পাঞ্জাবি পরে আসছে, ফটো দিয়ে ফেসবুকে সবাই মানে খুবই মানে আনন্দ ঘন মোমেন্টসে আছে, ভালো লাগছে, রেগুলার বেসিসে ড্রেস চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরছে, মনের ভিতরে একটা প্রফুল্লতা কাজ করছে, একটা ডাইভার্সিফাইড বা একটা চেঞ্জেবল কালচার ক্রিয়েট হচ্ছে। সবকিছু মিলিয়ে আপনার মধ্যে একটা রিফ্রেশ মুড ক্রিয়েট করে। করে, বলেন করে না? করে। জি ভাইয়া। জি জি জি। ভাইয়া। ওকে। সো এইটা আমি বললাম একদিনের কথা, এটা কিন্তু সোশিও কালচারাল ফ্যাক্ট। ঈদ না হলে কিন্তু কেউ পরের দিন পাঞ্জাবি পরে যেত না। 14ই ফেব্রুয়ারি বলবো না, কিন্তু 21শে ফেব্রুয়ারি আমাদের বন্ধ থাকে, বা অন্য যে ডে গুলো, বিশেষ করে পয়লা ফাল্গুন বা অন্যান্য ট্রেডিশনাল ডে গুলিতে আমরা যখন ড্রেস চেঞ্জ করি, কালচারাল ইস্যুস গুলি কভার করি, এগুলি কিন্তু অটোমেটেড আমার এনভায়রনমেন্টের উপর প্রভাব ফেলে। টেকনোলজিক্যাল ফ্যাক্টর, এটা সো সো ডিরেক্টলি এফেক্ট ইন আওয়ার এনভায়রনমেন্ট, ডিরেক্ট, একদম ডিরেক্টলি এনভায়রনমেন্টের উপর ফেলে। হাউ? এআই কি জানি বলে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে জীবন শেষ। ঘরে বসে মোবাইল ব্যাংকিং করছি, অফিসে যাচ্ছি না। ঘরে বসে চেক বই ইস্যু করার ফ্যাক্টর ক্রিয়েট করছি, চেক বই ইস্যু করছি, অফিসে যাচ্ছি না বা ব্যাংকে যাচ্ছি না। টেকনোলজিক্যাল ফ্যাক্টর পুরো এনভায়রনমেন্টকে ড্রামাটিক্যালি চেঞ্জ করছে, যেটা কখনো কেউ আগে স্বপ্নেও চিন্তা করে নাই। সো এই উপাদানের ইফেক্টটা অনেক বেশি। লিগ্যাল ফ্যাক্টর, ডেফিনেটলি এটাও কোনো একটা প্রতিষ্ঠানের এনভায়রনমেন্টের উপর প্রভাব ফেলে। হ্যাঁ, রেগুলেটরি যদি স্ট্রং হয়, এবং তারা যদি ল এনফোর্সমেন্ট অথরিটিকে স্ট্রং করে, অটোমেটিক্যালি সেটা পরিবেশের উপর এক ধরনের প্রভাব ফেলে। আবার তারা যদি ফ্লেক্সিবল হয়, তারা আরেক ধরনের প্রভাব ফেলে। ন্যাচারাল বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, গ্রিন লাইন, গ্রিন বিজনেস, তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিজনেস, তারপরে হচ্ছে ন্যাচারাল ইস্যুস গুলিকে সলভ করার জন্য বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভস, এগুলি ব্যাংকগুলি আবার সেগুলিকে কালচার করা, অ্যাডাপ্ট করা, সবকিছু এক্সটার্নাল এনভায়রনমেন্ট, যেটা পরিবেশের উপর বা আমাদের ব্যাংকিং এনভায়রনমেন্টের উপর প্রভাব ফেলে। ডেমোগ্রাফিক ফ্যাক্টর, ডেমোগ্রাফিক ফ্যাক্টর মিন্স হোয়াট? ডেমোগ্রাফিক মানে হচ্ছে, নর্মালি ডেমোগ্রাফিক মানে হচ্ছে পপুলেশন বেস ফ্যাক্টর, পপুলেশন বেস ফ্যাক্টর। ডেমোগ্রাফিক ফ্যাক্টরের একটা খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে, উপজাতিদের আমরা বিভিন্ন চাকরিতে 1% 2% কোটা রাখি না? ইট ইজ দ্য মেইন এক্সাম্পল অফ ডেমোগ্রাফিক ফ্যাক্টর। উপজাতিদের যে চাকরি দেই, ছেলে মেয়েদের চাকরির ক্ষেত্রে একটা ইস্যুস ক্রিয়েট হয়, মেয়েদের বয়সের ক্ষেত্রে একটা ইস্যুস ক্রিয়েট হয়। বিভিন্ন চাকরিতে মেয়েদের একটু রিল্যাক্স থাকে। আপনার কেউ মনে করেন, মনে আছে কিনা, কেউ সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দিলে মনে করে থাকবেন আরো 4-5 বছর আগে যখন আমরা চাকরিতে ঢুকি তখন ফিমেলরা ফিমেলদের এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে এইচএসসি পাস, আর মেলদের হচ্ছে তখন অনার্স বা ডিগ্রি পাস থাকতে হতো। এটা হচ্ছে ডেমোক্রেটিক্যাল ফ্যাক্টর, কারণ এখানে চিন্তা করা হয় যে ফিমেলরা পড়াশোনা, ফ্যামিলি কেউ আসবে, অন্যান্য জিনিসগুলো ম্যানেজমেন্ট করা, সো ওদের জন্য এটা টাফ হয়। এই জন্য ওদেরকে সেখানে একটু ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়। ইন্টারন্যাশনাল ফ্যাক্টর বলার দরকার আছে? ওই কি জানি তেল বিক্রির ওই জায়গাটার নাম কি জানি, বলেন তো একজন। হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীর এফেক্ট একদম আমাদেরই। কই হরমুজ কোথায় আছে, জীবনে কখনো আমরা যাওয়ার সৌভাগ্য হবে না, যেতেও পারবো না, কিন্তু ওইটার ইফেক্ট কিন্তু আমাদের বাজারে তেলের মার্কেটে আগুন লাগিয়েছে। শুধু আমার না, ইন্টারন্যাশনাল। সো ইন্টারন্যাশনাল ফ্যাক্টরগুলি এক্সটার্নাল এনভায়রনমেন্ট বা এনভায়রনমেন্টকে রাতারাতি পরিবর্তন করে ফেলে। এবার আমরা যখন আমরা শেষ করে ফেলি, আমার কাছে মনে হচ্ছে যে জেনারেল এনভায়রনমেন্ট যে পয়েন্টগুলি আমরা আলোচনা করেছি, পয়েন্ট দিয়ে ছোট ছোট এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করেছি, আমার মনে হয় পয়েন্টগুলি মনে করলে পরীক্ষার হলে আমরা ইজিলি লিখতে পারবো, পারবো না? কারো কনফিউশন হবে? পারবো? পয়েন্টগুলি মনে রাখাটা কিন্তু একটু টাফ আছে, হ্যাঁ। পয়েন্টগুলি মাথায় রাখলেই হবে, ভিতরটার ব্যাখ্যা করেন না, নিজের মতো করে ব্যাখ্যা করেন, যা লেখেন কোনো সমস্যা নেই। শুধু আমরা যে এক্সাম্পলগুলি দিয়েছি, এক্সাম্পলগুলি শুধু মনে রাখলেই আপনার জন্য লেখাটা ইজিয়ার হবে, লিখে ফেলতে পারবেন। ওকে, উই আর মুভিং এলিমেন্টস অফ ইন্ডাস্ট্রি অফ টাস্ক এনভায়রনমেন্ট, এটা সোজা। সাপ্লায়ার, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি টাস্ক এনভায়রনমেন্টের সাপ্লায়ার, আমরা জানি। কাস্টমার এন্ড বায়ার জানি। কম্পিটিটর এন্ড নিউ এন্ট্রেন্স, কম্পিটিটর যারা আপনার কম্পিটিটর আছে তারা এক্সটার্নাল এনভায়রনমেন্ট, বাট তারা কিন্তু আপনার এনভায়রনমেন্টের উপর ডিরেক্ট ইফেক্ট ফেলে। কেউ কেউ অস্বীকার করতে পারবেন মানে কম্পিটিটরের ইফেক্ট নাই এমন কি কিছু কেউ মানে বলতে পারবেন যে কম্পিটিটরের আসলে ইফেক্ট থাকে না? প্রত্যেকটা এনভায়রনমেন্টের উপর কম্পিটিটরের ইফেক্ট ডিরেক্টলি ইনভলভ। সেটা মশার কয়েল বানান, তারপরে এই ইঁদুরের ওষুধ বানান, ড্রেস বানান, চশমা বানান, বানান, যা আসুক না কেন, সব জায়গায় কম্পিটিটরের ইফেক্টটা ডিরেক্ট ইফেক্ট। রেগুলেটরের কোনো মানে এটা তো বলার কোনো তোয়াক্কাই রাখে না, রেগুলেটরদের ইফেক্ট একদম ডিরেক্ট ইফেক্ট ফেলে প্রত্যেকটা এনভায়রনমেন্টের উপর। সাবস্টিটিউট প্রোডাক্ট, এখানে দুইটা প্রোডাক্ট আছে, এই দুইটা প্রোডাক্ট সবার জন্য একটু মনে রাখা দরকার, ইকোনমিক্স এর জন্য এটা খুব বেশি বেশি কাজে লাগে। একটা হচ্ছে সাবস্টিটিউট প্রোডাক্ট, হ্যাঁ, একদম এরকমই আরেকটা ওয়ার্ড আছে, হ্যাঁ, একটা হচ্ছে সাবস্টিটিউট ওয়ার্ড, সাবস্টিটিউট। সাবস্টিটিউট মানে হচ্ছে বিকল্প, হ্যাঁ, বিকল্প। আর এরকম আরেকটা ওয়ার্ড আছে, কেউ কি বলতে পারবেন ওই ওয়ার্ডটার নাম কি? বাংলা আমি বলি, ওটার নাম হচ্ছে পরিপূরক, ইংরেজিটা কি কেউ কি বলতে পারবেন? কমপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি, এক্সেলেন্ট। এই দুইটা জিনিস দয়া করে সবাই একটু মনে রাখবেন, এই দুইটা ওয়ার্ড পরীক্ষার হলে আমার খুব প্যাচ হয়, হ্যাঁ। কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি হচ্ছে পরিপূরক, পরিপূরক মানে হচ্ছে একটা ছাড়া আরেকটা চলতে পারবে না, আর বিকল্প মানে একটা ছাড়া আরেকটা চলা যাবে, একটা অল্টারনেটিভ হিসেবে আরেকটা ব্যবহার করা যাবে। ইকোনমিতে সাবস্টিটিউশনাল প্রোডাক্টের খুবই ইফেক্ট রয়েছে, একটার বিকল্প আরেকটা। ধরেন আপনি যদি চিনির দাম বেড়ে যায়, অটোমেটিকই গুড়ের দামটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি ক্রিয়েট হবে, কারণ সবাই গুড়ের দিকে ধাবিত হবে। আবার আরেকটা জিনিস হতে পারে, যদি আমি সাবস্টিটিউট মানে কমপ্লিমেন্টারি গুডস এর কথা বলি, যে কমপ্লিমেন্টারি মানে পরিপূরক গুডস, যেমন গাড়ি এবং চাকা, যদি গাড়ির দাম বেড়ে যায় অটোমেটেড চাকার দামও বেড়ে যাবে। সো ওরা এখানে শুধু সাবস্টিটিউশন প্রোডাক্ট লিখছে, আপনি আরেকটা পয়েন্ট কমপ্লিমেন্টারি গুডস যদি লেখেন, প্রোডাক্ট যদি লেখেন, একটা পয়েন্ট নতুন করে অ্যাড হবে, নো ইস্যুস। স্ট্র্যাটেজিক পার্টনার, স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে আপনি বিভিন্ন পরিকল্পনা, লং টার্ম মিশন ভিশন তৈরি করার জন্য যে পার্টনারদেরকে সিলেক্ট করছেন তাদের কথা বলা হচ্ছে। লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যান সবসময় লম্বা সময়ের জন্য হয়, লম্বা সময়ের প্ল্যানে যদি আপনি আপনার পার্টনারকে যদি ঠিকঠাক মতো না পান, 1 বছর করে পরে বিজনেসে কোনো ক্ষতি হলেও বলবে যে না ভাই আমি তোমার চিনি না, আমি বিজনেস থেকে কুইট হয়ে যেতে চাই। বাট আপনি যদি ঠিকঠাক পার্টনার পান, তাহলে ধরেন বিজনেসে তো আপস এন্ড ডাউনস আসবে, ডাউন সময়েও সে আপনার পাশে থাকবে, বিজনেসটা ডিমলিশ হবে না।
ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, ইন্টারনাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে পার্থক্য। ফর্মাল এনভায়রনমেন্ট থেকে আমরা ফর্মাল অর্গানাইজেশন, ইনফর্মাল অর্গানাইজেশন। ফর্মাল অর্গানাইজেশন হচ্ছে যে সকল অর্গানাইজেশন নিয়ম নীতি রেগুলেশনস একটা নির্দিষ্ট নিয়ম নীতি পলিসি প্রসিডিউরের মধ্যে দিয়ে চলে। আর ইনফর্মাল অর্গানাইজেশন হচ্ছে যে সকল অর্গানাইজেশনের নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নাই, তারা টাইম টু টাইম নিয়ম নীতি চেঞ্জ করে এবং একটা নির্দিষ্ট নিয়ম নীতির উপর ফলো করে চলার চেষ্টা করে না। ফর্মাল এনভায়রনমেন্ট যে কোনো অর্গানাইজেশনের গ্রোথ প্রসপারিটি ক্রিয়েট করতে হেল্প করে। ইনফর্মাল অর্গানাইজেশন একটা অর্গানাইজেশনাল বিহেভিয়ারকে নষ্ট করে এবং অর্গানাইজেশনের ডিপ্রেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলিমেন্টস অফ এ ফর্মাল এন্ড ইনফর্মাল অর্গানাইজেশন। ফর্মাল অর্গানাইজেশনের এলিমেন্টস গুলির কথা বলা আছে, ইনফর্মাল অর্গানাইজেশন গুলির এনভায়রনমেন্টের কথা বলা আছে। 1 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ। পরীক্ষায় 10 নম্বর কোয়েশ্চেন কমন হবে এখান থেকে, মিনিমাম 10। আমি এবার রিশাফল করি, রিভিউ করি আমরা আসলে পড়েছি কি। একদম প্রথমে পড়েছিলাম ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে পার্থক্য, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর আমরা প্রশ্ন পড়েছিলাম ম্যাক্রো এনভায়রনমেন্ট এবং মাইক্রো এনভায়রনমেন্টের মধ্যে পার্থক্য। 3 নম্বর একটু আগে আমরা পড়েছি ফর্মাল এবং ইনফর্মাল অর্গানাইজেশনের মধ্যে পার্থক্য। 3টা পার্থক্য পড়েছি ফর্মাল ওয়েতে। এর পাশাপাশি আমরা আরো 3টা প্রশ্ন পড়েছি। আমরা পড়েছি ইন্টারনাল এনভায়রনমেন্টের এলিমেন্টস গুলি কি কি, তাদের উদাহরণ দিয়ে আমরা পড়ার চেষ্টা করেছি। এক্সটার্নাল এনভায়রনমেন্টের 2টা উপাদান আছে, একটা হচ্ছে জেনারেল উপাদান আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি বা টাস্ক বেস উপাদান। জেনারেল উপাদানগুলি কি কি সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি, টাস্ক বেস উপাদানগুলি যেগুলি সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। শুধুমাত্র কেউ যদি পয়েন্টগুলি সুন্দর করে মাথায় রাখতে পারেন, এই 1 নম্বর প্রশ্নে কারো কোনো সমস্যা হবে না। আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। একটা প্রশ্ন পড়েছি, আর মডিউল ডি লিডারশিপের রেকর্ডিং এবং শীটটা আমি দিব, আপনারা সেটা নিজেরা পড়বেন। নেক্সট ক্লাসে আমি 2 নম্বর প্রশ্ন থেকে তো এখানে পড়া শুরু করার আগে থিওরিটা আগে দেখে আসবো, মডিউল ডিটা পড়ে তারপর এখানে 2 নম্বরে ঢুকবো। খেয়াল রাখবেন এই 3টা প্রশ্নে আপনারা যদি কেউ সাজেশন দিয়ে দিলে তো দেখবেন সাজেশনে কিন্তু এই আমি যতটুকু আলোচনা করেছি 3টা পার্থক্যই কিন্তু ওখানে ইনক্লুডেড অবস্থায় আছে। সো আশা করছি যে মানে আমি 6টা বা 7টা ক্লাস নিব হাইস্ট, হ্যাঁ শেষের দিকে হয়তো কেস স্টাডি বা এগুলির জন্য একটু লম্বা সময় ক্লাস নিব, আদারওয়াইজ ইনফর্মাল ওয়েতে এক্সাম্পল বেস ডিসকাশন করে যাব, আপনারা এগুলি শুনে থাকলে পরীক্ষার হলে লিখতে পারবেন। এখন আমার ক্লাসের পরে আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে 10 মিনিট শুধু পয়েন্টগুলি একটু দেখা, দেখলে আপনি যখন এখন দেখবেন সাবস্টিটিউশনাল, ও ভাইয়া তো একটা এক্সাম্পল বলেছে, আপনি কমপ্লিমেন্টারি ভাইয়া তো এক্সাম্পল বলেছে, পলিটিক্যাল 5ই আগস্টের কথা বলেছে, সোশিও ইকোনমিক্স একটা এক্সাম্পল বলেছে, জাস্ট এগুলি একটু মনে রাখলে দেখবেন যে ইট ইজ সো ইজি সাবজেক্ট। বাট রিলেভেন্সি থাকতে হবে, এক্সাম্পল দিতে যাবেন মানে আকাশেরটা বাতাসে লিখলে আবার কিন্তু হবে না, রিলেভেন্ট এক্সাম্পল দিয়ে দিয়ে আপনার মাথায় আপনি সেট করলে দেখবেন যে পরীক্ষার হলে আপনি ইজিলি লিখতে পারবেন। এবং আপনারা যারা জয়েন করবেন পরের ক্লাসগুলিতে দেখবেন আপনি পুরো কোর্সটাই প্রত্যেকটা টপিক্সের সাথে একটা একটা এক্সাম্পল ট্যাগ করে করে যাব, দেখবেন যে পড়াটা আসলে টাফ না। ওকে, আমরা শেষ করবো ক্লাস, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, এনি কোয়েশ্চেন? ভাইয়া মাহমুদুল বলছিলাম। জি, ভাইয়া পার্থক্যর ক্ষেত্রে আমরা কয়টা পার্থক্য লিখলে মোটামুটি 2 মার্কের জন্য সাফিসিয়েন্ট মিনিমাম হবে? 2টা, মিনিমাম 2টা। 4টা লিখলে ভালো হয়, কিন্তু 4টা লিখতে গেলে দেখা যায় সব প্রশ্নে 4টা যদি লিখতে আপনি না পারেন সেই ক্ষেত্রে একটু ঝামেলা, মিনিমাম 2টা লিখতে হবে। ঠিক আছে, স্যার ওই আমরা এই সিনপসিস গুলো কিভাবে পাবো? আমি গ্রুপে দিয়ে দিব, আপনাদের গ্রুপে দিয়ে দিব। প্রফেশনাল কমিউনিটি গ্রুপ না 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 না, আপনারা যে গ্রুপটা অ্যাড হয়েছেন প্রাইভেট যে গ্রুপটা আছে সেই গ্রুপটা দিব। ঠিক আছে, আমরা মনে হয় রেকর্ডিংটা শেষ হলে পরের ক্লাসটা জয়েন করে ফেলবো, জাস্ট 9টা 40। আমরা যারা আমরা যারা ভর্তি হচ্ছি তারা কি? আপনারা যারা ভর্তি এখনো হন নাই আপনারা একটু কনফার্ম করে ফেলবেন, কারণ মানে আমাদের সিনপসিস গুলি আমরা সব প্রাইভেট গ্রুপে দিব, প্রাইভেট গ্রুপে থাকবে, আপনারা একটু কনফার্ম করে ফেলেন। কোনো ইস্যুস থাকলে আমাকে ফোন দিবেন প্লিজ। মানে জি স্যার, এই আমরা ভর্তি হচ্ছি, মানে সেক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য স্যার আমি না স্যার, আমরা বলছি আমি ভর্তি হচ্ছি, কিন্তু সেক্ষেত্রে আমি প্রাইভেট গ্রুপে ওটা মানে ওটা লিঙ্কটা কিভাবে পাবো আর কি? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মিজানুর রহমান। মিজান ভাই, ওএম 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 মিজান।
মিজান ভাই জি 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 স্যার, জি স্যার। মিজান ভাই আপনি তো অ্যাড করানো আছেন আমাদের ওই গ্রুপে, লিংক পাচ্ছেন না কেন আপনি? ও আচ্ছা। হ্যাঁ আছেন, আমি তো আপনাকে ওই সময় অ্যাড করে নিয়েছি। আমি আপনাকে আপনাকে ফোন দিচ্ছি, আমি হ্যাঁ আচ্ছা, গোছায় নিচ্ছি, আপনি ওই গ্রুপটা পাবেন। জি জি। ঠিক আছে, ওকে। মিজান ভাই আপনি মনে হয় ক্লাসের প্রথম দিকে থ্যাংক ইউ একটু স্যার, মিস থ্যাংক করেছেন, রেকর্ডিংটা একটু আপনি শুনবেন, আপনার জন্য কিন্তু ক্লাস খুব ইম্পর্টেন্ট, কোনো ক্লাসের রেকর্ডিং বা শোনা মিস করবেন না। আপনি শুনলেই দেখবেন নিজে নিজেই হ্যাঁ পড়াটা মোটামুটি আপনার গোছানো হয়ে যাবে, ঠিক স্যার। আছে? ওইটাও কি প্রাইভেট গ্রুপে পাবো? হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট গ্রুপে দিয়ে দিব আমি। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের রেকর্ডিং এর কাজটা শেষ হলে আমরা ল অ্যান্ড প্র্যাকটিসের ক্লাসটা শুরু করে দিব ইমিডিয়েট এখনই। ঠিক আছে, স্যার শীটগুলো কি বাংলা দিবেন না ইংলিশ যেটা করাইছেন ওটাই দিবেন? বাংলা ইংলিশ দুইটাই, দুইটাই। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।